নাও এখন আমরা ট্রিটমেন্টে আসবো, দ্যাট ইজ দি ম্যানেজমেন্টে। শকের পেশেন্ট যাবো কি, এখানে একটা গাইডলাইন রয়েছে যে পেশেন্ট কেম টু আস হ্যাভিং, মানে হোয়েন ইউ সে ধরো হোয়েন ইউ হ্যাভ রিসিভড এ পেশেন্ট ইন এ স্টেট অফ শক। তো শক তো কোনো একটা কারণে ঘটেছে, ইজ দেয়ার মানে ডেফিনেটলি দেয়ার হ্যাভ সাম কজ, উইদাউট কজ দেয়ার ইজ নো শক। So when you are going to treat a patient having shock, you first have to identify the cause of the shock and you should have to treat the cause of the shock. Otherwise, you are not able to manage or save the patient. Clear? Say there is a massive hemorrhage and the hemorrhage is ongoing. If you don't able to control the hemorrhage, then instead of giving blood, IV fluids, all the efforts should be in vain. That because there is continuous outing of the blood, there is continuous bleeding. That is, say another way, a patient have came to having a diarrhea which causes extensive fluid loss. You must have to treat the cause, that is the diarrhea. Otherwise, if there is diarrhea is continuing, if there is continuing loss of fluid, and instead you are giving IV fluids, so what will happen? Loss and negative positive ভিতরে কোনো সমন্বয় হচ্ছে না, like this. That is why I am telling that treat the cause first thing. When we will start treating a patient having shock, then first of all we have to treat the cause. যে কি কারণে শকটি হয়েছে সেটাকে আমার ট্রিট করতে হবে। পাশাপাশি কি করতে হবে, ইমপ্রুভ দি কার্ডিয়াক ফাংশন, আমাদের হার্টের ফাংশনটাকে আমাকে ইমপ্রুভ করতে হবে। আর কি করতে হবে, ইমপ্রুভ দি টিস্যু পারফিউশন। দিজ আর দি থ্রি ইম্পর্টেন্ট পয়েন্টস ইউ শুড হ্যাভ টু কিপ ইন মাইন্ড বিফোর ইউ আর স্টার্টিং দি ট্রিটমেন্ট। ওকে, টু ট্রিট দি কজ, improve cardiac function and improve tissue perfusion. Okay, how will improve the tissue perfusion? Yes, you are very genius. Patient having a shock, if we don't give any oxygen, তাহলে কি হচ্ছে, আমরা টিস্যু পারফিউশনটাকে আমরা হেল্প করছি না। বাট ইফ উই অ্যাডমিনিস্টার অক্সিজেন, ইট উইল হেল্প ফর টিস্যু পারফিউশন। এক্সট্রা অক্সিজেন দিচ্ছি, পেশেন্ট নর্মালি তো ব্রিথ করে তো অক্সিজেন নিচ্ছে, বাট দ্যাট অক্সিজেন মে নট সাফিসিয়েন্ট টু কমব্যাট দি নিড অফ দি টিস্যু অক্সিজেনেশন। সো ইউ শুড হ্যাভ টু অ্যাড এক্সট্রা অক্সিজেনেশন। ওকে, এরপরে আসো তোমার উদ্দেশ্যটা কি, হোয়াট ইজ দ্য গোল অফ রিসাসিটেশন। আমরা শকের ট্রিটমেন্টটাকে বলি কিন্তু রিসাসিটেশন, মাইন্ডেড। এই রিসাসিটেশন শব্দ শুনে যেন আবার আটকে ওঠো না, হোয়াট ইজ দিস টার্ম? দি ম্যানেজমেন্ট প্রোটোকল অফ দি শক ইজ কল্ড রিসাসিটেশন। ওকে, ইন ওয়ান ব্রড হেডিং। তো সেখানে দেখো প্রথমে আমরা মেনশন করতে চেয়েছি কি, ওভারঅল গোলটা কি, ইনক্রিজ অক্সিজেন ডেলিভারি। আমরা যদি একটা শকের পেশেন্টের হোল বডিতে অক্সিজেন ডেলিভারিটা ইনশিওর করতে পারি, তাহলে ধরে নিতে হবে যে আমরা কিছু করতে পেরেছি। আরেকটা কি হচ্ছে, ডিক্রিজেস দ্য ডিম্যান্ড। পাশাপাশি তোমাকে যে ডিম্যান্ড হচ্ছে অক্সিজেনের, সে ডিম্যান্ডটা তোমাকে একটু কমাতে পারি কিনা, সেটা আবার কেমন। তোমাদের মনে হতে পারে যে হাউ ডিম্যান্ডটা আমরা কমাবো কেন। ডিম্যান্ডটা কমানোর কিছু ওয়ে আছে, সেটা আমি এর পরে আসছি, এটা তোমরা মনে রাখো। এখানে দেখো অক্সিজেন কনজামশানটা যদি আমরা ইনক্রিজ ডেলিভারি করতে যাই, যে অক্সিজেন সাপ্লাইটা আমরা বাড়িয়ে দিলাম বডিতে, তাহলে পেশেন্টকে আমরা অক্সিজেন স্টার্ট করে দিলাম। আরেকটা কি করব, আমরা অক্সিজেন সাপ্লাই বাড়াতে হলে আরেকটা কী করতে হবে, কার্ডিয়াক আউটপুটটা আমাকে বাড়াতে হবে। ঠিক আছে, যদি আমি কার্ডিয়াক আউটপুট বাড়াতে পারি, blood circulation throughout the body will be improved, and this improved blood will carry oxygen to tissue. আচ্ছা, আরেকটা কি হচ্ছে, যদি আমাদেরকে ব্লাড প্রেশারটা অবশ্যই বাড়াতে হবে। ইফ ব্লাড প্রেশার রিমেইনস ইন লো স্টেজ, তাহলে কিন্তু আমাদের এই ম্যানেজমেন্ট প্রোটোকলটা সাকসেসফুল হচ্ছে না। আর আছে কি, একটা বলেছে না, ডিক্রিজ দি ডিম্যান্ড। প্রথমে বলছে ডিক্রিজ দ্য ডিম্যান্ড। অক্সিজেন ডিম্যান্ডটা আমরা কীভাবে কমাবো, দেখো, সিডেশন অ্যান্ড অ্যানালজেসিয়া। ইফ পেশেন্ট ইন এক্সট্রিমলি পেইনফুল কন্ডিশন, দেন হোয়াট উইল হ্যাপেন, তার বডির
টিস্যু যে রিয়াকশানটা হচ্ছে, ইট ডিম্যান্ডস মোর অক্সিজেন। পেশেন্ট তোমাকে কি করছে, সে অস্থির হচ্ছে, সে রেস্টলেস থাকছে, তার রেসপিরেশনটা হারিড হচ্ছে। এগুলোর কারণে যত রেসপিরেশন হারিড হচ্ছে তত তার অক্সিজেন ডিমান্ডটা বাড়ছে। তো ওই পেশেন্টকে যদি আমি একটু অ্যানালজেসিক দিতে পারি, তার পেনটা কমাতে পারি, সে একটু সেটেল করবে, তার অক্সিজেন ডিমান্ড কিন্তু কমলো। তাকে যদি একটু সিডেট করে রাখতে পারি, সে তখন বডিটা যখন হোয়েন উই আর ইন সিডেটিভ স্টেজে, তখন বডির মেটাবলিক অ্যাক্টিভিটিটা কম থাকে অ্যান্ড অক্সিজেন কনজাম্পশন ডিমান্ডটা কিন্তু কম থাকে। ঠিক আছে? তো তাহলে আমরা আগে বলেছি যে ইমপ্রুভ করব আমরা অক্সিজেন ডেলিভারি সিস্টেমকে বাই মিনস অফ ইনক্রিজ অক্সিজেন সাপ্লাই, ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট অ্যান্ড ইনক্রিজ ব্লাড প্রেশার। ওকে? আর ডিক্রিজ দ্য ডিম্যান্ড কীভাবে করব? বাই মিনস অফ অ্যাপ্লাইং অ্যানালজেসিক্স অ্যান্ড সিডেশন। তাই বলে কিন্তু পেশেন্ট আসলেই কিন্তু মানে হাই পাওয়ার সিডেটিভ ড্রাগ দিয়ে তাকে কিন্তু একদম ঘুম পড়াই দিও না, তাহলে দ্যাট উইল বি কিন্তু ব্যাড, ইট উইল বি ক্রিয়েট হার্ম টু ইউর পেশেন্ট। ওকে? তাহলে এটাই দেখো, তাহলে আমাদের ট্রিটমেন্টের অংশ কী হচ্ছে। আমরা যখনই পেশেন্ট আসবে, ফার্স্ট অফ অল উই উইল স্টার্ট এ অক্সিজেন মানে ডেলিভারি সিস্টেমটার সাথে তাকে অ্যাডজাস্ট করে দিব, তাকে আমরা অক্সিজেন স্টার্ট করে দেব। আচ্ছা, তারপরে কি হবে, আমরা তাকে কার্ডিয়াক আউটপুট বাড়ানোর জন্য তাকে আমরা আইভি ফ্লুইড অ্যান্ড ব্লাড হুইচ ওয়ান ইজ মোর নিডেড, আমরা সেটা ইন্ট্রাভেনাস ইনফিউশন দেব। ওকে? তারপরে হচ্ছে কি দেখো, আমরা ব্লাড প্রেশার বাড়ানোর জন্য কি করতে পারি, এক্ষেত্রে আমরা ব্লাড ট্রান্সফিউশন করতে পারি। ইফ নিডেড উই মে হ্যাভ টু সাম ইউজ অফ স্টেরয়েডস অলসো। ওকে? যেটা আমরা রক্সাডেক্স বা ওয়াডক্সন জাতীয় ড্রাগ, যেটা আমরা সাডেনলি ব্লাড প্রেশারটাকে রেইজ করে দেয়, এই ধরনের কিছু ড্রাগ আমাদের ইউজ করা লাগতে পারে, হাইড্রোকর্টিসন এগুলো। আর কি করতে পারি, আমরা পেশেন্টকে একটু সিডেট করলাম। তাহলে এই কতগুলো কাজ করলে দেখো আমরা অক্সিজেনের ব্যালেন্সটাকে কিছুটা কাছাকাছি নিয়ে আসতে পারলাম। এখন দেখো যে অক্সিজেন সাপ্লাই, আমরা তাকে পেশেন্ট এসছে, আসার সাথে সাথে আমরা কিন্তু তাকে নাক দিয়ে অক্সিজেন দেওয়া, ডেলিভারি সিস্টেম অক্সিজেন মাস্ক লাগিয়ে অক্সিজেন দেওয়া শুরু করলাম। বাট আমাকে তো শিওর হতে হবে যে এই অক্সিজেনটা তাকে লাংস পর্যন্ত রিচ করছে, এটা শিওর হবে না। সেক্ষেত্রে দেখো তোমাকে কি করতে হচ্ছে, প্রথমেই তোমাকে যে ABC, which means A, which means B and which means C, you should have to keep in mind, and it will it should be keep in your mind till you are practicing life. Okay? What is A? That is airway. পেশেন্টকে আগে তুমি চেক করো যে ওর এয়ারওয়েটায় কোনো অবস্ট্রাকশন আছে কিনা। হয়তো সে কোনো বমি করতে গিয়েছিল, বমিটাকে তোমার গলায় আটকে গিয়েছে, এয়ারওয়েটাকে অবস্ট্রাকশন হয়েছে। হয়তো বা কোনো ফরেন বডি নাকের ভিতর দিয়ে ঢুকে গেছে, তা এয়ারওয়েটা অবস্ট্রাকশন হয়ে গেছে। সো ইউ মাস্ট হ্যাভ টু চেক দি পেশেন্টের আপার এয়ারওয়েটা, তোমাকে চেক করতে হবে যে হ্যাঁ এয়ারওয়েটা প্যাটেন্ট আছে কিনা। অথবা তোমার দেখা গেছে, ইভেন এমনও দেখা গিয়েছে পেশেন্টের নেকটা এমনভাবে বেন্ড হয়ে আছে যেখানে ট্রাকিয়া একটা অবস্ট্রাকশন সৃষ্টি করছে, এয়ার ফ্লোটা অবস্ট্রাক্টেড হচ্ছে। সো ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট পেশেন্টের আপার এয়ারওয়ে ইজ প্যাটেন্ট। তারপরে কি দেখতে হবে তোমাকে, এয়ারওয়েটা তুমি চেক করলে, দেন বিতে কি হচ্ছে, ব্রিদিং, whether the patient is spontaneously breathing or not. তুমি দেখলে যে না, রোগী কোনো ক্রমে শ্বাস নিতে পারছে না, নর্মাল ব্রিদিং করতে পারছে না, তখন তোমাকে কি করতে হবে, তুমি কি শুধু নাকে অক্সিজেন লাগালে হবে? নো, তোমাকে তখন পজিটিভ ভেন্টিলেশন করতে হবে। তাকে পেশেন্টকে তোমার অ্যাসিস্টেড ভেন্টিলেশন, যে ব্রিদিংটা আমরা করছি নর্মালি, সেইটাকে তোমাকে তোমার আর্টিফিশিয়ালি তোমাকে রেসপিরেশন দিতে হবে। ঠিক আছে? যেটাকে বলা হয় ভেন্টিলেশন। পেশেন্টকে যখন ওটিতে আমরা অ্যানেস্থেটাইজড করি, তখন পেশেন্ট কিন্তু স্পন্টেনিয়াস ব্রিদিংটা বন্ধ হয়ে যায়, অ্যান্ড পেশেন্ট রিমেন্স আন্ডার অ্যাসিস্টেড ভেন্টিলেশন, দ্যাট ইজ তোমাকে অ্যানেস্থেটিস্ট কিন্তু তাকে মেশিন দিয়ে ভেন্টিলেশন করে। আচ্ছা, আর হলো কি যে এডিকুয়েট ভেন্টিলেশন অ্যান্ড অক্সিজেনেশন আছে কিনা এটা চেক করবা। সিতে কি, সি ফর সার্কুলেশন। সার্কুলেশনের জন্য এই ধরনের পেশেন্টকে আসলেই তুমি আগে একটা হোয়াইট বোর ক্যানুলা, আইভি ক্যানুলা হাতে সেট করে দিবে, এবং প্লেসমেন্ট অফ এডিকুয়েট আইভি অ্যাক্সেস এটা করলে তারপরে তুমি তার কার্ডিয়াক ফাংশন, অক্সিজেন স্যাচুরেশন এগুলোকেও তুমি অ্যাসেস করলে। তাহলে এখানে আসছে কি,
আমরা আগে চেক করলাম সাথে তিনটা জিনিস, এয়ারওয়ে, ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন কেমন আছে। সার্কুলেশনের জন্য সাথে সাথে তুমি একটা হোয়াইট বোর্ড ক্যানোলা স্টার্ট করে দিবে, লাগে একটা কেন দুটাও তুমি দিতে পারো, অ্যান্ড ফ্লুইড স্টার্ট করে দিবে। What should be the fluid you should to use here? Do you use tap water? Then what are the fluids you should to use here? Normal saline. Okay, there is another chapter you have to read regarding the IV fluids. Okay, now you should name that IV fluids are three types. One is crystalloid, one is colloid, and another one is blood. This biological fluid. Blood called biological fluid. Blood and blood product ke amra boli collectively biological fluid. Ar amra artificially dei crystalloid and colloid. What is crystalloid and what is colloid? Do you know? Yes, sir. Okay. So crystalloid solution er bhitore commercially amra ki pai? Normal saline, Ringer's lactate and Hartmann's solution. Okay, এর বাইরে আরও আছে যে normal saline add with glucose, that is 5% dextrose in normal saline, 5% dextrose in aqua, এই দুটা জিনিসও আছে। দ্যাট ইজ তোমাকে এই ফ্লুইডের সাথে গ্লুকোজ অ্যাড করা হচ্ছে। গ্লুকোজটা কেন? ফর নিউট্রিশন। তাহলে ক্রিস্টালয়েড সলিউশনের ভিতরে আসছে কি? আমরা নর্মাল স্যালাইন, রিঞ্জার্স ল্যাকটেড, হার্টম্যান সলিউশন কমনলি। আচ্ছা, আর আছে কি তোমার 5% ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন, যেটা নর্মাল স্যালাইনই শুধু পাওয়া যায়, এর সাথে তোমাকে ডেক্সট্রোজ অ্যাড করা থাকে। ঠিক আছে, 5% ডেক্সট্রোজ অ্যাড করা থাকে। আর আছে কি কলয়েড সলিউশন। হোয়াট ডু ইউ মিন বাই কলয়েড সলিউশন? বলো, টেল মি। একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হলো হিউম্যান অ্যালবুমিন। দেয়ার আর সাম কলয়েড পার্টিকেলস, যেগুলো ক্রিস্টালয়েড আর কলয়েডের ভিতরে ডিফারেন্সটা ইউ হ্যাভ known to it is known to you, and it is not supposed to discuss here because time is short. So crystalloid solutions are fine particles, colloids are more osmotically weighted particle, and example is albumin, human albumin. তাহলে এটাও আমরা অ্যাড করতে পারি। আর হচ্ছে বায়োলজিক্যাল সলিউশন, দ্যাট ইজ ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস। ওকে, তাহলে দিজ আর দি ফ্লুইডস উই মে ইউজ টু ম্যানেজ এ পেশেন্ট হ্যাভিং শক। নাও ওয়ান থিং শুড হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট আমরা পেশেন্টকে কিন্তু আইভি ফ্লুইড দিয়েছি, অক্সিজেন স্টার্ট করে দিয়েছি, বাট অক্সিজেনটা বডিতে যাচ্ছে কিভাবে? হাউ অক্সিজেন রিচেস টু আওয়ার টিস্যু? Yes, by means of with the hemoglobin. If there is no hemoglobin, then is it possible to reach oxygen to the tissue? No. তাহলে তোমাকে এখানে কিন্তু খেয়াল করতে হবে, আমি অক্সিজেন দিয়েছি, আমি আইভি ফ্লুইড দিয়েছি, বাট এই পেশেন্টের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা কেমন আছে সেটা আমাকে কিন্তু অ্যাসেস করতে হবে। ঠিক আছে, দ্যাট ইজ অনলি আরবিসি কন্ট্রিবিউট টু অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি, দ্যাট ইজ hemoglobin, and replacement with all other solutions will support volume, improve the end organ perfusion, will not provide adequate oxygen carrying capacity. তাহলে কি বুঝলাম এখান থেকে? যে উই আর ইউজিং আইভি ফ্লুইডস, ক্রিস্টালয়েড আর কলয়েড, নো হার্ম। সেটা তোমাকে বডিতে কি করলো? এটা তোমাকে কি করছে? তোমার ভলিউমটাকে বাড়ালো, তারপরে ইমপ্রুভ দি অর্গান পারফিউশন বাড়াচ্ছে, বাট ইজ ইট হেল্পিং ফর ট্রান্সপোর্ট অফ অক্সিজেন? নো. For the transport of oxygen, you need adequate blood supply. So you should have to adequate check up that how far blood volume is remaining in the body. Jodi blood volume কম থাকে, then you have to add blood transfusion. Okay.